যে নির্বাচন নিয়ে ফয়সালা করার দায়িত্বটা আসলে কার? দায়িত্বটা আপাতত সরকারের। যেহেতু সরকার নির্বাচন দেয়, সরকার নির্বাচনের কথা ঘোষণা করবে, সরকার ইলেকশন কমিশনকে বলবে যে অমুক তারিখের মধ্যে আপনি নির্বাচন করেন, সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার কাজ করবে। এই দায়িত্বটা সরকারের। আমরা দেখছি নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক রয়েছে, যেমনটা আসলে এনসিপি সম্প্রতি বৈঠক করে জানিয়েছে যে কোনো জাতীয় ঐকমত্য কমিশনের আগে বা কোনো প্রস্তাবের আগে নির্বাচন কমিশন যেন কোনো প্রস্তুতি গ্রহণ না করে। তাহলে আমরা যদি ধরে নেই সরকারের সময়সীমা, আমরা ধরে নেই যে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বরে নির্বাচন হলে তাহলে ডিসেম্বরের নির্বাচনটা বাস্তবায়ন কিভাবে হবে? শুনেন, ডিসেম্বরের নির্বাচন বাস্তবায়নের জন্য খুব বেশি সময় লাগবে না, কিন্তু এনসিপি যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্য কিন্তু আবার ঠিক আছে। ঠিক আছে এই কারণে সরকার একটা সংস্কার কমিশন করছে অনেকগুলি বিষয়, তার মধ্যে নির্বাচন সংস্কার কমিশন আছে। এখন নির্বাচন ব্যবস্থার যে সংস্কার কমিশনটা করেছে সরকার, সেখানে কিন্তু বলা আছে যে একটা ইলেকশন কমিশন কিভাবে গঠন করা হবে। তো সেই প্রক্রিয়ায় কি ইলেকশন কমিশন গঠন হয়েছে? হয়নি। এই নির্বাচন কমিশন গঠন হয়েছে হাসিনার করে দেওয়ার নিয়ম অনুযায়ী। সেই সার্চ কমিটির প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি গঠন হয়েছে। এই নিয়মটা হাসিনা করছেন। তো আমি এটাও বুঝি না এই সরকারের এমন কি তাড়াহুড়া লাগছিল তাড়াতাড়ি এই নির্বাচন কমিশন গঠন করতে হবে। নিশ্চয়ই অবগত আছেন জনাব মাসুদ কামাল, প্রধান নির্বাচন কমিশনার যেমনটি জানালো যে তারা জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আশায় বসে থাকবে না, নিজেদের ক্ষমতার মধ্যে প্রস্তুতি গ্রহণ করবে। না, এটা উনি ঠিক বলেছেন। ঠিক বলেছেন কেন? ওনাকে তো নিয়োগ করে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত নিয়োগ করার পর ওনাদের সামনে যে আইনগুলো আছে, যে সমস্ত ক্ষমতা ওনারা প্রয়োগ করতে পারে, তারা তো সেই ক্ষমতার মাধ্যমেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। তারা কোনো অন্যায় বলছে তা কিন্তু না। এখন যদি ওই কমিশনের রিপোর্ট সরকার কীভাবে গ্রহণ করে, পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে গ্রহণ করে, তার উপরে কিন্তু অনেক কিছু হয়তো নির্ভর করবে। হয়তো তখন বলা হবে যে এই নির্বাচন কমিশন গঠনটাই ঠিক হয় নাই, তাহলে তখন আবার নতুন করে গঠন করা হবে। সেটা কী হবে আমি জানি না, কিন্তু এটাও সরকারের ভুল। সরকারের উচিত হয়নি এত তাড়াতাড়ি এই ধরনের এক নির্বাচন কমিশন গঠন করা। সম্প্রতি যেমনটি আমরা দেখলাম যে সংস্কার কমিশনের সুপারিশের একটি ক্ষেত্র ছিল নির্বাচন কমিশনের দায়বদ্ধতা। ইসি বলছে এমন প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন? না, ইসি তো বলতেই পারে, বাট আমি মনে করি খর্ব তো অনেক কিছু হবে। যেমন সংবিধান সংস্কার কমিশন, এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে অনেক সময় এমপিদের অথবা মন্ত্রীদের অথবা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে, হতেই পারে। খর্ব হওয়াটা তো কোনো ক্ষতিকর কিছু না। যদি খর্ব হলে ভালো হয় তো খর্বই তো হতে হবে, এটাতে তো কোনো সমস্যা নাই। এখন ইলেকশন কমিশন যে ক্ষমতা এখন ভোগ করছে, যদি সেই ক্ষমতা থেকে একটু কমে, তারা মনে করবে খর্ব হবে। আর ইলেকশন কমিশনের যে এত ক্ষমতা, এই ক্ষমতা নিয়েই তো আগের ইলেকশন কমিশনগুলো 2014-তে 2018-তে 2024 ইলেকশন করছে। তো ওই ক্ষমতা দিয়ে কী করবো যে ক্ষমতা কোনো কাজে না লাগে? তারা কি ওই ক্ষমতাগুলি কাজে লাগাইছিল? লাগায় নাই তো। যে ক্ষমতা কোনো কাজে না লাগে সেই ক্ষমতা আমি করবোটা কি? লাভ নেই তো কোনো কাজে। ক্ষমতা খর্ব হইলে যে ক্ষতিকর হয়ে যাবে তা না, খর্ব হলেও ভালো হইতে পারে। কিন্তু ওনারা যেটা বলতেছেন, ওনাদের কাছে এখন যেটা মনে হয়েছে ওনারা তাই বলতেছেন। বাট এই প্রস্তাবনাগুলি ভালো কি মন্দ সেটাও তো আবার এখনই বলা যাচ্ছে না, কারণ এটা নিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা প্রস্তাবও আছে কিন্তু এখানে। সেগুলি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো কি বলে সেটাও দেখতে হবে। আসলে সবচেয়ে বড় কথা হলো জানেন, এই যে সংস্কারগুলো, এগুলো নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই। ওই তাড়াতাড়ি সংস্কার করতে হবে, 1 মাসের মধ্যে করতে হবে, 2 মাসের মধ্যে করতে হবে, এটা করলে পরে প্রকৃত সংস্কারটা ক্ষতিগ্রস্ত হবে। আমি তো মনে করি এই সংস্কারগুলোকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত। ইলেকশনটা যাতে ভালোভাবে হয় সেই জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ততটুকু প্রস্তুতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। আমরা সংস্কার প্রস্তাবের দিকে যদি তাকে আমরা দেখছি যে বেশ কিছু প্রস্তাব ইতোমধ্যে আলোচনায় এসেছে। সেটি হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা এবং প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সে বিষয়ে আপত্তি জানিয়েছে। তাহলে আসলে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র কিভাবে ঠেকাবো আমরা? ঠেকাতে পারবেন না তো, ঠেকাতে পারার কোনো উপায় নেই। কারণ একটা জিনিস হলো কি, আপনি যত সংস্কারই করেন, পলিটিক্যাল এই যে বলতেছে ডেমোক্রেসি বলতেছে, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কোনো ডেমোক্রেসি আছে বলেন তো আপনি আমাকে? শেখ হাসিনা তার বিরুদ্ধে এতগুলি মামলা এবং এই মামলাগুলি অমূলক না, কিন্তু এই মামলাগুলি আপনি উড়াই যেতে পারবেন না।
এখন এই মামলাগুলিতে উনি আদৌ এই দেশে আসতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, এবং আমি মনে করি উনি আসতে পারবেন না দেশে, কারণ এই মামলাগুলি তো আইনের ব্যাপার। আপনি কেমন করে সরাবেন? আপনি ভাবতেছেন যে আমি ক্ষমতা এসে সব শেষ করে দিব? এত সহজ তো না রে ভাই। তো এতগুলি মামলা এবং এতগুলি লোক মারা গেছে, তার দায় দায়িত্ব সরকার প্রধান হিসেবে তাকে নিতে হবে না? নিতে হবে। জাতিসংঘের যে অনুসন্ধান দল তারাও বলে গেছে, এর জন্য তাকে দায়ী করে গেছে। এখন ওনার এই দেশে আসতে পারার কোনো নিশ্চয়তা নাই। ওনার বয়স হয়েছে, ওনার বয়স 80+। ওনার এই মানুষ তো আর অনন্তকাল বাঁচে না, মানুষ তো অমর হয় না, সেটাও সবাই জানে। উনি আসতে পারবেন কিনা সেটা নিয়েও সবার সন্দেহ আছে। তারপরেও দেখেন, ওনার বাইরে কিন্তু কোনো বিকল্প নেতৃত্বের কথা আওয়ামী লীগ ভাবতে পারছে না, বলতেও পারছে না, উচ্চারণ করতে পারছে না। একই কথা এখানেও দেখেন। আপনি বলুন তো, বিএনপি সর্বশেষ সম্মেলন কবে হয়েছে ভাই? বিএনপি তো একটা গণতান্ত্রিক পার্টি, এই পার্টির মানে নেতৃত্ব কি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়? হয় না তো। কার নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়া হয় বলেন আপনি? তো সব যে দল দেখতেছেন আপনি, একটা ধরেন বামপন্থী দল, একজন যদি নেতা হয় তো হইল, আজীবন সেই নেতা, সেটা কিন্তু সরবে না, নতুন নেতৃত্ব আসবে না। তো এইখানে যদি দলের মধ্যে যদি চেঞ্জ না হয়, তো প্রধানমন্ত্রী 2 দফা 3 দফা করে লাভ কি? কি লাভ? বলে যে না, পরপর 2 বার হবে, 3য়বার হইতে পারবে না। রাশিয়ায় কি ছিল বলেন? আপনি খেয়াল আছে 2000 সালে পুতিন ক্ষমতা আসলো 4 বছরের জন্য, 2 দফা থাকতে পারে, আর রাশিয়ার সংবিধান তখন ছিল। তো সে পরপর 2 বছর প্রেসিডেন্ট থাকলো, তারপরে বছর তো প্রেসিডেন্ট থাকতে পারবে না, তখন সে প্রধানমন্ত্রী হয়ে গেল। হয়ে যে আগে যে উপপ্রধানমন্ত্রী ছিল মেদভেদ, সে মেদভেদকে নিয়ে এসে প্রেসিডেন্ট বানাইলো, থাকলো 1 দফা। থাকার পর 2012 সালে সে আবার ইলেকশন করলো, কারণ এবার সে আবার প্রেসিডেন্ট হবে। সে আবার প্রেসিডেন্ট হলো, এবং ভারত থেকে পরে বলে এই ঝামেলা করার দরকার নেই, সংবিধানই চেঞ্জ করে ফেলেছে, এখন অনন্তকাল থাকতে পারবে। তো আপনি যদি দায়িত্ব ছাড়তে না চান, ক্ষমতা ছাড়তে না চান, আপনার জন্য 1000 রকম পদ্ধতি আছে ভাই। সবচেয়ে বড় কথা হলো, আপনি জনগণের হাতে ক্ষমতা দিতে চান কিনা? কেউ চায় না ভাই, কেউ জনগণের হাতে ক্ষমতা দিতে চায় না। সবাই নানা ফন্দি ফিকির করে নিজের কাছে রাখতে চায়, জনগণকে একটা বুঝ দিতে চায়। এই দেখো, আমরা না 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হব না, এগুলো বলতে চায়, কিন্তু আসলে তা না। আচ্ছা বলেন আপনি, সোনিয়া গান্ধী সে কখনো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিল? ছিল না, কিন্তু ছিল না। কিন্তু 2014 পর্যন্ত, মানে যে ভার্চুয়ালি 2000 থেকে আপনার কি বলে 6 থেকে 14 পর্যন্ত ভার্চুয়ালি সেই তো ছিল প্রধানমন্ত্রী। মনমোহন সিং ছিল প্রধানমন্ত্রী, কিন্তু মনমোহন সিং কি ওনার কথা ছাড়া কিছু করতে পারতো? পারতো না তো। কিন্তু ক্ষমতা এক জায়গায় রাখাটা এটা অন্য জিনিস, ক্ষমতা ছাড়ার মানসিকতাটা থাকা দরকার।